সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে আজকাল একটা জিনিস কিন্তু খুব চোখে পড়ে। মানে কিছু বিশেষ ধরনের কন্টেন্ট যেগুলো হয়তো একটু উত্তেজক বা খোলামেলা, সেগুলো হু হু করে ভিউজ আর লাইকস পাচ্ছে। একদম ঠিক। অথচ দেখুন, তথ্য বা জ্ঞানভিত্তিক যে কন্টেন্ট, সেগুলো যেন সেই তুলনায় অনেকটাই পিছিয়ে। এই যে প্রবণতাটা, এটা নিয়ে কি আমরা যথেষ্ট ভাবছি? সেটাই তো কথা। এই ভাবনার জায়গা থেকেই সোহেল আলম একটা লেখা লিখেছেন। শিরোনামটা বেশ ভাবনার মতো, নগ্নতার দৌড় ও আমাদের ভবিষ্যৎ। লেখাটা ৩ সেপ্টেম্বর ২০২৫-এ টরন্টো থেকে প্রকাশিত হয়েছে। আচ্ছা। আজ আমরা এই লেখাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখব লেখক ঠিক কোন বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন, তার মূল যুক্তিগুলো কি, আর এই প্রবণতার ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে তিনি ঠিক কি আশঙ্কা করছেন। চলুন শুরু করা যাক। বিষয়টা সত্যিই গুরুত্বপূর্ণ। লেখক আলোচনা শুরুই করছেন একটা বেশ জোরদার বক্তব্য দিয়ে। তিনি বলছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত দৌড়ে নেমেছি। অদ্ভুত দৌড়? কিসের দৌড়? ভিউজ, লাইক আর শেষ পর্যন্ত ডলার কামানোর দৌড়। তার আশঙ্কাটা বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে স্কুলের বাচ্চারাও হয়তো বলতে শুরু করবে, আম্মু, হোমওয়ার্ক করব না, আজকে আমি রিল বানাবো। বলেন কি? এটা তো বেশ ধাক্কা লাগার মতনই কথা। হ্যাঁ, কথাটা শুনলে কেমন যেন মনে হয় আমাদের চেনা জগৎটা কি সত্যি এতটা বদলে যাচ্ছে। ধাক্কা লাগার মতনই তো। লেখক আসলে শুধু প্রবণতাটা ধরিয়ে দিচ্ছেন না, এর পেছনের কারণগুলো আমাদের ভাবতে বাধ্য করছেন। তিনি দেখুন স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের দিকে আঙুল তুলছেন। হ্যাঁ, অ্যালগোরিদম, ওই যে সিস্টেমটা ঠিক করে কোনটা বেশি দেখা যাবে। ঠিক তাই। লেখকের পর্যবেক্ষণ হল এই অ্যালগোরিদমগুলো এমনভাবে কাজ করছে বা হয়তো ডিজাইনই করা হয়েছে এমনভাবে যে প্রায়শই তথাকথিত 90 পড়া বা বিকিনি পড়া, একটু খোলামেলা কন্টেন্ট। হ্যাঁ, ওই ধরনের কন্টেন্টগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হয়তো কারণটা হলো যে কন্টেন্ট ইউজারকে বেশিক্ষণ ধরে রাখে বা বেশি ক্লিক শেয়ার পায়, সেটাই অ্যালগোরিদম বেশি ছড়ায়। আর অনেক ক্ষেত্রে এই খোলামেলা বা চটকদার কন্টেন্টগুলোই সেই মনোযোগটা তাড়াতাড়ি পায়। ফলে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কতটা খোলামেলা হতে পারে বা সেই খোলামেলা হওয়াটাকে কে কতটা ক্রিয়েটিভ মোড়কে দেখাতে পারে। হ্যাঁ, আর এই তথাকথিত ক্রিয়েটিভিটির কিছু মজার অথচ ভাবনার মতো উদাহরণ লেখক দিয়েছেন। যেমন ধরুন, কেউ হয়তো দামি ওয়াইন হাতে নিয়ে ভাইয়ের জন্মদিনে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, বেশ আড়ম্বর দেখাচ্ছেন। আচ্ছা। অথবা ধরুন, কেউ এমন পার্টি ড্রেস পরেছেন যার আঁচলই নেই, কিন্তু এমন ভঙ্গি করছেন যেন বাতাসে তার অদৃশ্য আঁচল উড়ছে, আর তিনি সেটা খুব শৈল্পিকভাবে সামলাচ্ছেন। হ্যাঁ, বেশ অদ্ভুত তো। আরেকটা উদাহরণও আছে, কেউ হয়তো চুলে হেয়ার ড্রায়ার লাগিয়ে ম্যারিলিন মনরোর সেই বিখ্যাত স্কার্ট ওড়া দৃশ্যের নকল করছেন। এগুলো দেখে দর্শকদের প্রতিক্রিয়া লেখক বেশ শ্লেষের সাথেই বলছেন, লাইক, কমেন্ট, হার্ট বাটনে এমন ঝড় উঠছে যেন বিরাট কিছু একটা করে ফেলেছে। ঠিক, যেন নোবেল পাওয়ার মতো কাজ। তার ভাষায়, কিবোর্ড গরম, লাইক, হার্ট, শেয়ারের ঝড়। প্রতিক্রিয়াটা কন্টেন্টের গভীরতার সাথে একেবারেই মিলছে না। এই বৈপরীত্যটা এটা যে কতটা প্রকট সেটা বোঝানোর জন্য লেখক একটা দারুণ তুলনা দিয়েছেন। ধরুন ইনস্টাগ্রামের কথা। একজন মহিলা হয়তো বাথরুমে আয়নার সামনে, গায়ে শুধু তোয়ালে জোড়ানো, হাতে টুথব্রাশ। ছবির ক্যাপশন দিলেন মর্নিং ভাইবস। খুব কমন ছবি আজকাল। হ্যাঁ, লেখক বলছেন এই ধরনের ছবি বা ভিডিও পোস্ট করার প্রায় সাথে সাথেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। অন্যদিকে ভাবুন, কেউ হয়তো অনেক খেটে খুঁটে গবেষণা করে ব্ল্যাক হোল কিভাবে কাজ করে এই জটিল কিন্তু ইন্টারেস্টিং সায়েন্টিফিক টপিকটার উপর একটা দারুণ অ্যানিমেটেড ভিডিও বানালো। আচ্ছা, সেটার ফলাফল কি? লেখক জানাচ্ছেন, সেই ভিডিও হয়তো মেরে কেটে 230টা ভিউ আর গোটা 15 কমেন্টও পেল না। এই যে ফারাকটা, এটা কিন্তু আমাদের সোচাতে বাধ্য করে আমরা দর্শক হিসেবে ঠিক কোন জিনিসটাকে বেশি দাম দিচ্ছি, আর প্ল্যাটফর্মগুলোই বা কোনটাকে বেশি তুলে ধরছে। টিকটকের পরিস্থিতিকে তো লেখক আরও সরাসরি ভয়ঙ্কর বলেছেন। টিকটক, হ্যাঁ, ওটা তো আরও অন্য লেভেলের। তিনি একটা উদাহরণ দিয়েছেন, একজন মাঝবয়সী মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে খুব আবেগ দিয়ে বলছেন, লাভ ইজ পেন। কিন্তু ভিডিওর ক্যামেরাটা তার মুখের এক্সপ্রেশনের চেয়ে বেশি ফোকাস করছে তার পোশাকের খোলা অংশের দিকে, ক্লিভেজের দিকে। আল্লাহ! তাই নাকি? আর ফল, মিলিয়ন মিলিয়ন ভিউজ, রাতারাতি পরিচিতি, ব্র্যান্ড ডিলস, স্পন্সরশিপ সব আসছে। অন্যদিকে ধরুন হার্ভার্ডের কোনো অধ্যাপক লাইভে এসে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করছেন। লেখক একটু মজা করেই বলছেন, দর্শক সংখ্যা হয়তো হাতে গোনা,
বড়জোর 11 জন, যাদের মধ্যে আবার 3 জন হয়তো ঘুমিয়েই পড়বেন। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো একটু বাড়াবাড়ি শোনাচ্ছে, কিন্তু মূল বার্তাটা তো স্পষ্ট। মানে কোথায় গুরুত্বটা দেওয়া হচ্ছে। একদম। লেখকের বিশ্লেষণটা কিন্তু বেশ সোজাসাপটা। তার মতে এই পুরো সিস্টেমটা, মানে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আর আমাদের মানে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া সব মিলে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। শরীর দেখাও, ডলার কামাও। খুব ডিরেক্ট কথা। হ্যাঁ, এর ফলে যা হচ্ছে তাহলে রুচি, জ্ঞান, শিক্ষা, মেধা, এই গুণগুলো যা একসময় সমাজে সম্মান আর সাফল্যের ভিত্তি ছিল, সেগুলো যেন মানে ক্রমশ গুরুত্ব হারাচ্ছে। লেখকের চোখে সমীকরণটা ভয়ঙ্কর রকমের সরল হয়ে গেছে। খোলামেলা উপস্থাপন ইজ ইকুয়াল টু বেশি ভিউজ, বেশি ভিউজ ইজ ইকুয়াল টু বেশি ডলার, আর বেশি ডলার ইজ ইকুয়াল টু চূড়ান্ত সাফল্য। ব্যাস, পুরনো দিনের আদর্শ, মূল্যবোধ এগুলো এই নতুন ডিজিটাল সাফল্যের ইকুয়েশনে প্রায় বাতিল হয়ে যাচ্ছে। এটা কি শুধু অ্যালগোরিদমের দোষ, নাকি আমাদের সবার রুচিরও প্রতিফলন? সেই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। এই যে একটা নতুন ধরনের সাফল্যের মডেল তৈরি হচ্ছে, এর সামাজিক প্রভাব নিয়ে লেখক কিন্তু ভীষণভাবে চিন্তিত। হওয়াটাই স্বাভাবিক। তিনি মনে করছেন এর ফলে শুধু ব্যক্তিগত রুচি নয়, পুরো সমাজের মানসিকতায় একটা বড় মানে অবক্ষয় ঘটছে। তার যুক্তিটা হলো, যখন নগ্নতা বা অশ্লীলতা খুব সহজলভ্য হয়ে যায় এবং সারাক্ষণ আমাদের চোখের সামনে ঘুরতে থাকে, তখন ধীরে ধীরে সেটা আমাদের মগজে স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ, স্বাভাবিক একটা বিষয় হিসেবে জায়গা করে নেয়। তখন আর অপরাধকে অপরাধ বা অশ্লীলতাকে অশ্লীল বলে মনে হয় না। মানে সহনশীলতা আর সংবেদনহীনতার মধ্যেকার লাইনটা ব্লর হয়ে যায়। ঠিক। এর অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে লেখক বলছেন একটি অসুস্থ প্রজন্ম তৈরি হচ্ছে। এই প্রজন্মের সদস্যদের মধ্যে হয়তো সুস্থ রুচিবোধ, পারস্পরিক সম্মানবোধ বা চারিত্রিক দৃঢ়তার মতো বিষয়গুলো কম গুরুত্ব পাবে। লেখক পুরনো দিনের একটা সাধারণ উদ্বেগের কথা মনে করিয়ে দিয়ে বিষয়টাকে আরও স্পষ্ট করেছেন কিন্তু। কোনটা? আগেকার দিনে বাবা মায়েরা চিন্তা করতেন না ছেলেমেয়েরা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে বিগড়ে যায় কিনা? পাড়ার বা স্কুলের বন্ধুদের নিয়ে একটা চিন্তা থাকতো। হ্যাঁ হ্যাঁ, থাকতই তো। কিন্তু লেখকের মতে আজকে ডিজিটাল যুগে আর আলাদা করে কোনো খারাপ সঙ্গীর দরকার হয় না। সেই রোলটা এখন প্লে করছে আমাদের হাতে হাতে থাকা মোবাইল ফোনটা। মানে এই ডিভাইসটাই খারাপ বন্ধু? অনেকটা তাই। এই খারাপ বন্ধু এখন প্রতিটি ঘরের ভেতরে, প্রতিটি মানুষের হাতের মুঠোয়। আর এর প্রভাবটাও কিন্তু কোনো নির্দিষ্ট বয়সসীমায় আটকে নেই। লেখক যেমনটা বলছেন, শিশুরা হয়তো কিছু বোঝার আগেই এমন জিনিস দেখে ফেলছে যা তাদের বয়সের জন্য ঠিক না। তরুণরা পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার সময় এসবে আসক্ত হয়ে পড়ছে। এমনকি মধ্যবয়সীরাও এর জেরে পারিবারিক জীবনে অশান্তি ডেকে আনছেন। কেউ কেউ তো সংসার ভেঙে পথেও বসছেন। এর সাথে তো আবার ব্ল্যাকমেইল, হ্যারাসমেন্ট, হ্যাকিং এই বিপদগুলো জড়িয়ে আছে। একদম। পরিস্থিতিটা সত্যিই বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। তাহলে সাফল্যের সংজ্ঞাটাই কেমন দাঁড়াচ্ছে বলুন তো? আগে যেমন আমরা জ্ঞান, শিক্ষা, শিল্পকলা, রুচিশীল আচরণ এগুলোকে সাফল্যের মাপকাঠি মনে করতাম। এখন সেগুলোকে যেন একপাশে সরিয়ে দেয়া হচ্ছে। লেখকের ভাষায় আজকের এই ডিজিটাল যুগে আসল মুদ্রা বা কারেন্সি হয়ে দাঁড়িয়েছে এই খোলামেলা শরীরী প্রদর্শন। যার যত বেশি খোলামেলা কন্টেন্ট তার তত বেশি ভিউজ আর লাইকস। হ্যাঁ, আর সেটাই যেন এখনকার সময়ে সাফল্য পাওয়ার প্রধান বা একমাত্র চাবিকাঠি হয়ে উঠছে। এটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয়। লেখক শুধু বর্তমান নিয়ে নন, ভবিষ্যৎ নিয়েও বেশ শঙ্কা প্রকাশ করেছেন। তিনি একটা কাল্পনিক কিন্তু বেশ উদ্বেগজনক ছবি এঁকেছেন আমাদের সামনে। কেমন ছবি? কল্পনা করুন, সময়টা ২০৩৫ সাল। কোনো কিশোর তার বাবাকে জিজ্ঞেস করছে, জীবনে সফল হতে হলে কি করতে হবে? বাবা হয়তো তাকে ভালো করে পড়াশোনা করার চিরাচরিত উপদেশের বদলে বলছেন, কি বলছেন? বলছেন, আরে বাবা, পড়াশোনার দিন কি আর আছে, ও সব করে কি হবে? চেষ্টা কর কোনোভাবে একটা নেটফ্লিক্স কন্ট্রাক্ট জোগাড় করতে অথবা অনলি ফ্যান্সের সাবস্ক্রাইবার বানাতে। তাহলেই দেখবি তোর গাড়ি বাড়ি সব হয়ে যাবে। সর্বনাশ! অনলি ফ্যান্স, এটা তো মানে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্ম। বাবার মুখ থেকে এমন পরামর্শ? হ্যাঁ, এই সাথে হাস্যকর এবং ভীতিকর। ঠিক তাই।
লেখক শুধু বাবা মায়ের উপদেশের সম্ভাব্য পরিবর্তন নিয়েই বলেননি, তিনি শিশুদের নিজেদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার পরিবর্তনের দিকেও কিন্তু ইঙ্গিত করেছেন। মানে তারা কি হতে চায় সেটা বদলাচ্ছে। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমরা ছোটবেলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা শিক্ষক হতে চাইতাম। লেখক আশঙ্কা করছেন, এই প্রবণতা চলতে থাকলে এখনকার বা ভবিষ্যতের শিশুরা হয়তো বলবে, কি বলবে? ডক্টর আর ইউ কিডিং মি? ডাক্তার হয়ে কে লাভ? আমি নেটফ্লিক্স রিয়ালিটি শোতে স্টার হব। অথবা আরও সরাসরি কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ার চেয়ে অনলি ফ্যান্সে নিজের পায়ের ছবি বিক্রি করে বেশি আয় করার চিন্তাকে বেশি যুক্তিযুক্ত বা আকর্ষণীয় মনে করবে। পায়ের ছবি বিক্রি করে ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে বেশি আয় ভাবা যায়? লেখকের উদ্ধৃতিটি ছিল এরকম: ওয়াই স্টাডি ইঞ্জিনিয়ারিং ওয়েন আই ক্যান আর্ন মোর বাই সেলিং ফিট পিকস অন অনলি ফ্যান্স। এটা শুধু ক্যারিয়ারের পছন্দের পরিবর্তন নয়, এটা মানে মূল্যবোধেরও একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেয়। জ্ঞানার্জন বা দক্ষতা অর্জনের চেয়ে শরীরী প্রদর্শন বা চটজলদি খ্যাতিকেই কি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বেশি গুরুত্ব দেবে? লেখক আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলছেন, পর্নোগ্রাফি আর আমাদের পরিচিত মেইনস্ট্রিম এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মগুলো যেমন নেটফ্লিক্স, হলিউড সিনেমা, ইনস্টাগ্রাম, এমনকি অনলি ফ্যান্স, এগুলোর মধ্যেকার সীমারেখাটা সীমারেখাটা ক্রমশ ধুন্দলা বা অস্পষ্ট হয়ে যাচ্ছে। তার মতে এই প্ল্যাটফর্মগুলো সব মিলেমিশে এক ধরনের খোলামেলা রিয়ালিটি শোতে পরিণত হয়েছে, যেখানে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি, শরীরী প্রদর্শন এগুলোই প্রধান কন্টেন্ট। তিনি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন যে এই প্রবণতা এখন আর শুধু প্রাপ্তবয়স্কদের কন্টেন্টই সীমাবদ্ধ নেই, এমনকি শিশুদের জন্য তৈরি কন্টেন্ট, যেমন ডিজনির মতো প্রতিষ্ঠানের কিছু চলচ্চিত্র, ডিজনির ফিল্মেও। হ্যাঁ, আজকাল এমন দৃশ্য বা থিম সূক্ষ্মভাবে বা কখনো কখনো বেশ স্থূলভাবেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যা শিশুদের মানসিকতায় তাদের বয়সের আগেই এক ধরনের কৃত্রিম প্রাপ্তবয়স্কতা চাপিয়ে দিচ্ছে। এটা সত্যিই ভাবনার বিষয়। লেখকের চূড়ান্ত সতর্কবাণীটি তাই বেশ কঠোর এবং সরাসরি। তিনি বলছেন, এই যে ভিউজ, লাইকস আর ডলারের লোভে নগ্নতা বা খোলামেলা কন্টেন্টের পেছনে লাগাম ছাড়া দৌড় শুরু হয়েছে, এটা যদি এখনই থামানো না যায় বা অন্তত নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কি হবে? তবে পূর্ব বা পশ্চিম কোনো গোলার্ধই এর বিধ্বংসী প্রভাব থেকে রক্ষা পাবে না। উভয় ধীরে ধীরে এক সম্মিলিত নগ্ন সভ্যতার দিকে এগিয়ে যাবে। নগ্ন সভ্যতা, বেশ ভয়ঙ্কর শব্দবন্ধ। হ্যাঁ, সেই সম্ভাব্য ভয়ঙ্কর ভবিষ্যৎ সভ্যতায় লেখকের শ্লেষাত্মক ভাষায় ভিউজই হবে নতুন ধর্ম, লাইক বা শেয়ার করাই হবে উপাসনা বা প্রার্থনা, আর নগ্নতাই হবে সাফল্যের একমাত্র স্বীকৃত এবং সম্ভবত কাঙ্ক্ষিত পথ। এই চিত্রায়নটা নিঃসন্দেহে আমাদের সবার জন্য একটা বড়সড় এচড়েকে। তাহলে সোহেল আলমের এই লেখাটি থেকে আমরা যা বুঝলাম তা হলো, সোশ্যাল মিডিয়ায় ভিউজ এবং ডলারের প্রলোভনে যে কন্টেন্ট তৈরি হচ্ছে তার বাড়বাড়ন্ত নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। খুবই চিন্তিত। তিনি এর জন্য মূলত দায়ী করছেন অ্যালগোরিদমের ব্যবসায়িক স্বার্থ আর দর্শকদের তাৎক্ষণিক উত্তেজনায় সাড়া দেওয়ার প্রবণতাকে। ঠিক এই দুটো মিলে হ্যাঁ, এই দুইয়ের যোগফলে খোলামেলা বা উত্তেজক কন্টেন্ট খুব সহজেই মূল শোতে প্রাধান্য পেয়ে যাচ্ছে, আর তার ফলে শিক্ষা, রুচি, গভীর ভাবনা বা মননশীলতার মতো বিষয়গুলো ক্রমশ পিছিয়ে পড়ছে, গুরুত্ব হারাচ্ছে। লেখক তার লেখার একদম শেষে এসে আমাদের সবার কাছে, বিশেষ করে যারা নীতি নির্ধারক বা অভিভাবক, তাদের কাছে একটা মৌলিক প্রশ্ন রেখে গেছেন। কিন্তু কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আমরা আমাদের আগামী প্রজন্মের হাতে ঠিক কি তুলে দিতে চাই? আমরা কি তাদের হাতে জ্ঞানবিজ্ঞানের বই তুলে দেব, নাকি তাদের নাইটি নাচের মতো ক্ষণস্থায়ী ট্রেন্ডে গা ভাসাতে উৎসাহিত করব? কঠিন প্রশ্ন। আমরা কি তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করব, নাকি শরীর প্রদর্শনকে লেখকের কিছুটা তির্যক ভাষায় বুক দেখানোকেই সাফল্যের মূল মন্ত্র হিসেবে শেখাব? এই প্রশ্নগুলো আসলে কোনো ব্যক্তিবিশেষের নয়, এগুলো পুরো সমাজকেই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। লেখকেরই লেখাটা পড়ার পর মনে একটা অস্বস্তি থেকে যায়। তিনি যে ভবিষ্যতের আশঙ্কা করছেন তা সত্যি ভাবায়। এই ভিউজ আর লাইকের সংস্কৃতির প্রতি আমাদের যে আকর্ষণ, এই উন্মাদনার মধ্যে আমরা হয়তো এমন একটা সময়ে গিয়ে পৌঁছাব যখন আর ফেরার পথ থাকবে না। হ্যাঁ, যখন চারপাশে তাকিয়ে বুঝতেই পারবো না যে আমাদের সমাজ ভেতর থেকে ঠিক কতটা ক্ষয় হয়ে গেছে বা ফাঁপা হয়ে গেছে। লেখকের এই উদ্বেগগুলো কি শুধুই একজন ব্যক্তির আশঙ্কা,
নাকি আমাদের সবার জন্য একটি জরুরি সতর্ক বার্তা? এই বিষয়টি নিয়ে আমাদের প্রত্যেকেরই হয়তো আরও একটু গভীরভাবে ভাবা উচিত। অবশ্যই ভাবা উচিত, সময় থাকতেই ভাবা উচিত।